পূর্ব পশ্চিম ও প্রভাকর ফাউন্ডেশন আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যারা নিয়মিত এই অনুষ্ঠানে আসেন। প্রতি মাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সাহিত্য বিষয়ক, মূলত কারণ ভাষার উপরেই কাজ। আখার যে উদ্যোগটা প্রভাকর প্রসাদ, সারা ভারতবর্ষে বিভিন্ন ভাষা নিয়ে কাজ হয়। বাংলা ভাষার যে কাজ সেটা দায়িত্বে পূর্ব পশ্চিম আছেন। পূর্ব পশ্চিমের কর্ণধার মাননীয় সৌমিত্র মিত্র, প্রভাকর ফাউন্ডেশনের সাংস্কৃতিক উপদেষ্টা, তিনিও আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে। ইতিমধ্যে আমাদের যারা আজকের বিশেষ অতিথি, অভিনেতা সাহিত্যিক ভাস্বর চট্টোপাধ্যায় এবং কবি সাহিত্যিক সুদীপ ভট্টাচার্য, তাদেরকে আমি ডেকে নেব, যদি আসন গ্রহণ করুন। ভাস্বর চট্টোপাধ্যায়কে আপনারা যারা সবাই চেনেন, বিখ্যাত অভিনেতা, কিন্তু এখানে তার পরিচয় সীমাবদ্ধ নেই। এখন তিনি বেশ জনপ্রিয় একজন সাহিত্যিক এবং খুব ভালো একজন মানুষ। আমার সঙ্গে একটা ঘটনা পূর্বে আলাপ, সুদীপের পরে ভাস্বর, তারপরে গভীর বন্ধুত্ব চলছে। তো ওদের কথা আজ শুনবো। সুদীপ ভট্টাচার্য অন্তঃসজ্জাবিদ, দীর্ঘদিন রেডিওর স্বর্ণযুগ যেটা বলা যায় এফএমে, সেই সময়ে রেডিওতে দাপিয়েছে। এখন কবিতা লিখছে, সাহিত্য ওর আছে, ওর বল্টুদা সমগ্র, শুনবেন সেসব কথা। আর ভাস্বরের তো মহারানী দিদা, রাজেশ্বরী কোটা, তাই তো, আলিয়া, এবং শুরু হয়েছিল ওনার বিথিকাকে বিন দিয়ে। তারপরে সেসব গল্প শোনার জন্যই আজ আমরা এখানে সমবেত হয়েছি। দুটো সাহিত্যিককে পেয়েছি, তারা আমার দুই বন্ধু, নিজেদের মধ্যে কথা বলতে সুবিধা হবে, একে অপরের মধ্যে যদি ইন্টারাকশন করে নেন, দুজনের কথা বের করে নিতে পারলে আমরা সবাই সেটা শুনে সমৃদ্ধ হব। তো আমি কিছু ছোটখাটো ফর্মালিটি আছে, স্যারের শরীর আজ খারাপ, তাই আমি সেগুলো করে দিচ্ছি। উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবো। ভাস্বর চট্টোপাধ্যায়কে উত্তরীয় পড়ে এই শম্পা স্যারকে পড়িয়ে বরণ করে নিচ্ছেন ভাস্বর চট্টোপাধ্যায়কে। সৌমিত্র মিত্র আমাদের দলের কর্ণধার, প্রভাকর ফাউন্ডেশনের সাংস্কৃতিক উপদেষ্টা। আমাদের অপর বন্ধু সাহিত্যিক, কবি, অন্তঃসজ্জাবিদ সুদীপ ভট্টাচার্য, তাকে উত্তরীয় পড়িয়ে বরণ করেছেন শ্রী সৌমিত্র মিত্র। আমাদের এই অনুষ্ঠান যেটা হয় আলোচনা, সেটা একটা নিয়মের মধ্যে, আসলে এগুলো ইউটিউব চ্যানেলে ছাড়া হয়। 45 মিনিট মূলত মূল অনুষ্ঠানটি হয়, তার সঙ্গে সামান্য এদিক ওদিক যেটা আমি যেগুলো বলছি সেগুলো অ্যাডিশন। তো খুব 45 মিনিট আমরা মূলত শুনবো এই অনুষ্ঠান, দুজনের কথাবার্তা। তাই আমি ওদের হাতেই মাইক তুলে দেবো, তাদের কথাই আমরা শুনবো। নমস্কার। প্রভাকর ফাউন্ডেশন এবং পূর্ব পশ্চিম নাটকের দল এরকম একটা সুন্দর আখর কথার আয়োজন সাহিত্য জগতে একেবারে অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছে। ধন্যবাদ স্যার সৌমিত্র মিত্রকে। তার স্নেহাশিস পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এই অনুষ্ঠানটি শুধুমাত্র এই ছোট আবহে যেটা দেখছেন এমন তো নয়। এই অনুষ্ঠানটি আরো বড় ছিল, সেখান থেকে একটা কন্টিনিউয়েশন দীর্ঘদিন, এবং সেটা চালিয়ে নিয়ে যাওয়া। তারপর আবার হয়তো মাঝে মধ্যে বড় অনুষ্ঠান হবে এবং বাৎসরিক একটা খুব বড় অনুষ্ঠান হয়। আমি তো এবারে যে অনুষ্ঠানটি গেছিলাম, আমরা আনন্দ পুরস্কারের অনুষ্ঠানে যাই, আমার তো কোনো অংশে সেখান থেকে কম লাগেনি, বরঞ্চ কিছু ক্ষেত্রে বেশি লেগেছে। এত বড় মাপের সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে অনুষ্ঠান। ধন্যবাদ প্রভাকর ফাউন্ডেশনকে। আজকের এই আয়োজন, এই আলোচনায় আমি যার সঙ্গে কথা বলবো, ভাস্বর চট্টোপাধ্যায়, বন্ধু ভাস্বর চট্টোপাধ্যায়, লেখক ভাস্বর চট্টোপাধ্যায়। আমরা অভিনয়ের দিকে যাবই না আজকে, কারণ ওর এখনকার যে পরিচিতি, মানে অন্তত এই মহলের মধ্যে যে পরিচিতি, তা সেখানে কোনো অংশে কোনোভাবেই আলো ঢোকে না। মানে আলো ঢোকে, সাহিত্যের আলো ঢোকে।
অভিনয়ের আলো ঢোকে না। ভাস্বর, কয়েকটা কথা প্রথমেই বলতে হয়, না হলে না এই আলোচনাটা শুরু করা যায় না। ভাস্বরের এই যে এখনকার যে এগিয়ে যাওয়া, এখন অনেকেই জানেন ভাস্বর চট্টোপাধ্যায় সাহিত্য জগতের বেশ বড় একটা নাম এই মুহূর্তে। আমি অনেকের কথা মাথায় রেখেই বলছি, আমরা হিসেবটা যেমন সাহিত্যে করি, আমরা বইয়ের বিক্রির সংখ্যায় করি। আমার একটা পাবলিকেশন হাউসও আছে। আমি জানি ভাস্বরের মতো সাহিত্যিক যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা যদি ঠিকমতো রিলেশন ওর সঙ্গে রাখতে পারি, আমাদের লাভ দিনের শেষে। এটা সবচেয়ে বড় কথা, কিন্তু বাকিটুকু বন্ধুত্বে। এবার বিষয় হচ্ছে, এই যে ভাস্বরের বই বিক্রি হয়, অনেকে বলেন, প্রথম দিকে প্রচুর মানুষ বলতেন যে ওই তো সেলিব্রিটি, অভিনয় করেন, চারদিকে এত মানুষ পরিচিত, ওনার বই এমনি বিক্রি হয়ে যায়। মানে তারা কিনে নেয়, একটা বই কেনে, দুটো বই কেনে, তিনটে বই কেনে, পরপর 8টা 10টা বই একইভাবে মানুষ কেনে না। যখন একজন লেখকের সেই জোর থাকে, লেখায় যখন দম থাকে, তখন কেনেন। আর ওর খুব অতি বড় ভক্ত আমার মনে হয় না না পড়ে বইগুলো কেনে। ভাস্বর যেটা করেছে সেটা হচ্ছে নতুন পাঠক তৈরি করেছে। ও প্রথম দিকে ওর বই যারা কিনতো, আমরা তো একটা লক্ষ্য করে দেখতাম, ওর বই যারা কিনতো তারা কিন্তু মূলত পাঠক ছিলেন না। হয়তো প্রথমবার তারা বই কিনছেন, মানে হয়তো মানে তার বাড়ির মধ্যে হয়তো 4টে বই আছে বা 3টে বই আছে, কিংবা একটাই বই আছে, সেটা ভাস্বরের বই। পড়া শুরু করলেন, পাঠক তৈরি করছে ভাস্বর। একটা গ্ল্যামার জগতে, সেই গ্ল্যামার জগৎ থেকে কিছু মানুষ যারা ঘিরে আছেন, তাদেরকে লেখায় রাস্তায় নিয়ে আসছেন। আস্তে আস্তে এখন যেমন বই পড়ার প্রচুর লোক, যারা পাঠক মূলত, তারা ভাস্বরের বই পড়েন, সমালোচনা করেন, আলোচনা করেন। এটাই তো হওয়ার কথা। আমি ভাস্বরের কাছে যাবো। ভাস্বর, এই যে জার্নিটা, এই যে শুরু হওয়াটা, তোমার তারও আগে একটা জার্নি ছিল লেখার, তারপরে আমরা বিথিকা কেবিনের হাত ধরে পরপর এগোলাম। এই সব জার্নিটাই আমি জানি, আর তোমারও মনে আছে। সবচেয়ে বড় কথা, ভাস্বর কিন্তু পুরোনো কথা কখনো ভোলে না। এর থেকে ভালো কিছু হয় না। মানে যে কোনো মানুষের সবচেয়ে আদর্শগত জায়গা হচ্ছে পুরোনো কথা না ভোলা। ভাস্বর কখনো ভোলে না। আমি এই জার্নিটা শুনতে চাই। আমি তোমার কথার উত্তর দেওয়ার আগে একটু ধন্যবাদ জানিয়ে নি সৌমিত্র দাকে, পূর্ব পশ্চিমকে এবং প্রভা কেতন ফাউন্ডেশনকে আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য এবং যোগ্য মনে করার জন্য, যে আমি আপনাদের সামনে আজকে সন্ধ্যেবেলা 1টা ঘন্টার জন্য বসতে পারি, কথা বলতে পারি আমার বই নিয়ে। আমি কিছু বছর আগেও এই সন্ধ্যেটা যে আমার জীবনে আসবে সেটা কখনো ভাবিনি। আর তোমাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো ধন্যবাদ প্রাপ্য তোমার। তার মধ্যে একটা ধন্যবাদ হচ্ছে যে আমার সম্পর্কে বেশ কিছু ভালো কথা বলার জন্য। এটা আমার কাছে এখনো আনরিয়েল, তার কারণ আমি ছোট থেকে শুনে এসেছিলাম যে আমার দ্বারা কিছু হবে না। তো সেই জন্য আমার এখন খুব ভালো লাগছে শুনে, যে মানে ওর মুখ থেকে শুনে খুব ভালো লাগছে যে কিছু করেছি, তো সেটা প্রাপ্তি। আর লেখালেখির জগৎ নিয়ে তুমি যেটা বলছো শুরু কোথা থেকে, আমি যেহেতু সায়েন্স গ্র্যাজুয়েট, তো আমার জীবনে শুরুই হচ্ছে একটি মেডিকেল কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো আমার পোস্টিং কলকাতায় ছিল না, আমার পোস্টিং ছিল বাইরে। তখন রাঁচিতে আমি পোস্টেড ছিলাম। রাঁচি ওয়াজ পার্ট অফ বিহার, তখন ঝাড়খণ্ড তৈরি হয়নি। আমি অনেকদিন আগেকার কথা বলছি, 96-এর কথা। তো আমি যেখানে থাকতাম সেখানে মানে জায়গাটা আর কি খুবই ড্রেডেড একটা জায়গা ছিল। ড্রেডেড এই কারণেই, কারণ আমি যেখানে থাকতাম একদিন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখলাম, আমি যখন বেরোচ্ছি বাড়ির পেছনে প্রচুর পুলিশ। তা আমি জিজ্ঞেস করলাম কি পুলিশ কেন? বললে আমার যেখানে থাকতাম ঠিক পেছন দিকে একটা গোয়াল ছিল, সেই গোয়ালে 3টে ক্রিমিনাল সারাতে লুকিয়ে ছিল, 3জন খুনি। তো এরকমই ড্রেডের জায়গা ছিল রাঁচি, এখন অনেক ইমপ্রুভড। তো ওইরকম একটা জায়গায় কি হতো, দিনের বেলা কাজ করতাম, ডক্টর ভিজিট করতাম, কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে আর কিছু করার থাকতো না, বিশেষ করে শীতকালে শুধু বাড়িতে বসে থাকা। তো এই একাকিত্ব কাটানোর জন্য আমার লেখা শুরু। এবং তখন আমি ডায়েরি ছোটবেলা থেকে লিখি, তো ডায়েরির পাতাতেই গল্প লেখা শুরু করলাম। এবং সেটার পাঠক পাঠিকা ছিলেন আমার বাবা আর মা। আর কাকে পড়াবো, আর তো কেউ নেই পড়ার মতন, ভাই বোনও নেই। তো বাবা মা পড়তেন, বলতেন যে হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে গল্প, কিন্তু কখনোই ভাবিনি যে সেইভাবে আমার লেখা এগোবে বা বই প্রকাশ হবে। তারপর অভিনয় জগতে আসি, লেখালেখি কমে যায়, খুবই কমে যায় অভিনয়ের প্রেসারে। তো হঠাৎ একটা সময় পর মনে হয় যে আমার এটা চালানো উচিত, আমার ভাল লাগছে লিখতে, আমি লিখবো না কেন, এটা আমার মনে হয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে 2010-এ মণিকুন্তলা পাবলিকেশন বলে একটি হাউস ছিল, এখন আর নেই।
কলেজ স্ট্রিটে। তো তারা এগিয়ে এসে আমার একটি বই প্রকাশ করে, বইটার নাম বন্ধু, 5টা ছোট্ট গল্পের সংকলন। তো বইটা সেই সময় বইমেলায় রিলিজ হয় 2010-এ, এবং আমি ছোটবেলা থেকে বইমেলায় যাচ্ছি বাবা মার সঙ্গে। আমার বাড়িতে একটা অসম্ভব বইয়ের পরিবেশ আছে। আমার বাবা মা ভীষণ বই পড়তে ভালোবাসেন, বাসতেন। তো যাই হোক, তো আমি যখন বইমেলায় ছোটবেলা থেকে যাচ্ছি, কিন্তু আমার যখন বই বেরোলো 2010-এ, আমি কিছুতেই অনুধাবন করতে পারলাম না যে বই বেরোনোর আনন্দ কি হতে পারে। আমি মানে গেলাম, উদ্বোধন হলো, চলে এলাম। তারপর শুনলাম যে সেটা কয়েকটা সংস্করণ আরো বেরিয়েছে, কিন্তু আমার সে আনন্দটা ভেতরে আসেনি। তারপর বই লেখা বন্ধ, টুকটাক আনন্দবাজার, বর্তমান বিভিন্ন জায়গায় লিখতে শুরু করি। এবং আমাদের কলিকাতি জানবে যে আর্টিস্ট ফোরামের একটা ম্যাগাজিন ছিল বাতায়ন, সেখানে আমি নিয়মিত লিখতাম। মানে আমার যারা সিনিয়র তারা আমাকে উৎসাহিত করতেন লেখার জন্য। সেই করতে করতে একটা সময় দেখলাম যে আমার অনেক গল্প জমে গেছে, যেগুলো অপ্রকাশিত, কিছু হয়তো ওই বাতায়নে বেরিয়েছে এরকম। তো তখন আমি, তুমি তো জানো সবটাই, সন্দীপ চক্রবর্তী অভিনেতাকে আমি অ্যাপ্রোচ করি যে আমি কি করবো, আমি বই বার করতে চাই, কিন্তু আমার কোনো রাস্তা নেই, মানে আমি কলেজ স্ট্রিটের কাউকে চিনি না। তো তখন সন্দীপ তোমার সঙ্গে আলাপ করা, এবং তুমি এগিয়ে এসে বিথিকা কেবিন বইটি আমার প্রকাশ করো। তো এখান থেকে শুরু, মানে এটা বলতে গেলে দ্বিতীয় ইনিংস লেখার, মাঝখানে একটা বিরাট গ্যাপ। আমাদের শুরু প্রথম ইনিংস থেকেই, মানে আমার তোমাদের সঙ্গে, হ্যাঁ, মানে আমাদের সঙ্গে নয়, আমরা সাহিত্য জগতে আর কি, সাহিত্য পাঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই বইটি আজকে এটা জানি না, না ওই বন্ধু বইটি আর নেই, মানে কোথাও পাওয়া যায় না, সার্কুলেশনে আর নেই, কোথাও পাবলিকেশনও বন্ধ হয়ে গেছে। আমার কাছে একটি কপি অবশিষ্ট আছে বাড়িতে, কিন্তু আর কোথাও নেই। কারণ এখন অনেকেই খোঁজ করেন আমার বই পড়ার পর যে বন্ধু কি কোথাও পাওয়া যাবে, কিন্তু দুঃখের বিষয় পাওয়া যায় না। না, এটা আমরা করতে পারি, যদি তোমার সেই বইটা থাকে আমরা নতুন করে করতে পারি। আচ্ছা, এটা একটা ভালো স্টেপ। হ্যাঁ হ্যাঁ, আলোচনা থেকে বেরিয়ে আসে অনেক কথাই, এটা নিয়ে কখনো আলোচনা হয়নি, ফার্স্ট টাইম। আসলে এর পরের জার্নিটা আমি জানি, পরের জার্নিটা একটা দীর্ঘ বলা যায় না, খুব অল্প সময়। দীর্ঘ তো একেবারে নেই, এটা 2022-এ তোমার সঙ্গে আমার আলাপ হয়। তো 22শে সেপ্টেম্বরে বিথিকা কেবিন রিলিজ হয়, আর এটা 25শে জানুয়ারি, তো 2 বছর ধরছি। এবং বিথিকা কেবিন যখন আমরা করলাম ভাস্বর, তখনও কিন্তু সিরিয়াস নয়, মানে ও সাংঘাতিক সিরিয়াস ছেলে, কিন্তু তখনও কিছু গল্প, একটা বই করা, এইটুকুনির মধ্যেই আবদ্ধ ছিল পুরো ব্যাপারটা। ছোট গল্পের বই মূলত চলে না। সপ্তময় চক্রবর্তীর ছোট গল্প, অনুকূলের ছোট গল্প, এইরকম বিখ্যাত হওয়া বইগুলো কিছু চলে হয়তো, কিন্তু তার বাকি এখনকার প্রজন্মে তো চলেই না, মানে মানুষের হাতে ছুঁয়ে দেখে না। এই ব্যাপারে আমার একটা কথা, আমি যেটা বইতে লিখেওছি, যে আমি মানে সুদীপের একটা সুবিধা আছে যে সুদীপ কখনো কিছুতে না বলে না, যে তুমি এই গল্পটা দেবে বা এটাকে করতে চাইছো, ঠিক আছে করো, তোমার যদি মনে হয় তুমি করো। কিন্তু আমাকে কলেজ স্ট্রিটের বেশ কিছু পাবলিশার যারা বলেন যে দাদা আপনি একটা থ্রিলার দিন, আপনি একটা ভৌতিক দিন। তো সত্যি দেখলাম যে ছোট গল্পের কোনো কাটতি নেই। হ্যাঁ, সেটা নয়, মানে এটা খুব খারাপ ব্যাপার আসলে। ছোট গল্প তো বাংলা সাহিত্যে ছোট গল্প মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আছে, হারিয়ে যাচ্ছে, অনেক কিছুই হারিয়ে যাচ্ছে, কিন্তু এই হারিয়ে যাওয়ার থেকেও কিছু পজিটিভ জায়গা উঠে আসে। যেমন তোমার হিস্টোরিক্যাল থ্রিলার, কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট কিংবা ঐতিহাসিক চরিত্রকে ও আবার সামনে নিয়ে আসে, যেটা আমাদের সঙ্গে করে বাইরে পাবলিকেশনের সঙ্গে পরপর 2টো কাজ করেছিল, মহারানী দিদ্যা এবং রাজেশ্বরী কোটা। আমি তার পরের জার্নিটা বলি, তুমি শুধু তোমার অভিজ্ঞতাগুলো বলবে। এই পরে বিথিকা কেবিন খুব ভালো যে চললো এমন নয়, আমি ভাস্বরের প্রেক্ষিতে বলছি। না হলে আমাদের প্রথম দিকে 70-100 বই বিক্রি হওয়া এখনকারও কোনো সাহিত্যিক বা লেখকের জন্য আমাদের কাছে ভালো সাইন, ভাস্বরের জন্য নয়। আমাদের খুব একটা মানে ছিল না, আমরা তো এর থেকে বেশি আশা করিও নি। ভাস্বর যখন খেলাটা দেখাতে শুরু করলো, সেটা হচ্ছে তার কিছুদিন পর। আমি এরপর ভাস্বরকে যখন আলাপ করিয়ে দিলাম বসাক বুকের জয়ের সঙ্গে, জয়ের সঙ্গে কথা হচ্ছিল, তখন জয় বললো যে হ্যাঁ খুব ভালো হয় ভাস্বরদা যদি বই আমরা করি। তখন ও কাশ্মীর নিয়ে প্রথম কাজ আরম্ভ করলো, অন্য উপত্যকা প্রথম কাজ আরম্ভ করলো, প্রথম মাস। সেখানে ভাস্বরের আরেকটা বড় কাজ হচ্ছে, কিন্তু কাজ নয়, ভালোবাসা হচ্ছে, ও রেগুলার কাশ্মীরে যায়, এবং কাশ্মীরে যায় শুধু নয়, কাশ্মীরে প্রচুর বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে মিশে যায়, এবং তারপর সেই ভাষা জানে, ভাষায় গান জানে, সুর, কথা, তাল সবকিছুই ও কাশ্মীরে করতে পারে, বলতে পারে, এবং এই প্রকৃতিটাকে ভীষণ সুন্দরভাবে এনজয় করে। আর এনজয় যখন করে একজন কবি, একজন সাহিত্যিক, একজন লেখক, সেটা পাতায় মানে অক্ষরে আসবে না এমন তো হয় না, তার ফলে আসা শুরু হয়, এবং পরপর একের পর এক ভাস্বরের এই যে কাশ্মীর জার্নি বেরোতে শুরু করে। এইটা তুমি বলবে যে হঠাৎ এই যে কাশ্মীর, মানে একটা ছোট গল্প জায়গা থেকে হঠাৎ করে তুমি কাশ্মীরে চলে আসছো, তার পরপর
ম্যাক্সিমাম বইগুলো একটা দুটো রানু কাকিমা সিরিজ বাদ দিয়ে বাকি সবটাই তোমার কাশ্মীরে। এইটা কেন তোমার হঠাৎ মনে হয়েছিল যে কাশ্মীর কেন? আমি কাশ্মীর প্রথমবার যাই 2019 সালে। খুব খারাপ অভিজ্ঞতা হয় কোভিডের ঠিক আগে, তখনও জানতাম না যে কোভিড হবে, তো মানে কোভিড আসবে। তো কাশ্মীর যাই, সেই সময় কি হয়, তখন এই 370 স্ক্র্যাপ হয়। আমি যেদিন ওখানে আছি আর কি, যেদিন আমার ফেরার কথা 5th of August, সেই দিনই 370 স্ক্র্যাপ হওয়ার কথা। তো 4 তারিখে অগস্ট মাসের আমরা কোনো মতো ওখান থেকে পালিয়ে আসি টিকিট কেটে। সবাই আমাদের বলে, বিশেষ করে কলকাতার আত্মীয় স্বজন, যে তোমরা চলে এসো, এখন থেকো না। আর ওখানকার লোকেরা বলে যে কিছু একটা কুছ তো হোনে ওয়ালা হ্যায়, আপ লোক ভাগো ইহাঁ সে। তো ফিরে আসি এবং একেবারেই এনজয় করিনি, কিছুই দেখতে পাইনি। যেখানে যেতে গেছি সেখানেই লোকে আটকে দিয়েছে, মানে মিলিটারি বলো পুলিশ বলো আটকে দিয়েছে। আমরা পেহেলগাম যেতে পারিনি, কোথাও যেতে পারিনি। 2020-তে কোভিড হলো। কোভিডের সময় অনেকদিন বাড়িতে বসা, তখন আমি জয় বাবা লোকনাথ সিরিয়াল করতাম। এবার অন্য সিরিয়ালের শুটিং বাড়ি থেকে করা যেত, যেগুলো তোমার নর্মাল সিরিয়ালস, মানে যেগুলো ড্রয়িং রুম ড্রামা। আমারটা নয়, আমার তো বাড়ি থেকে অভিনয় করার কিছু নেই, আমি জটা পাবো কোথায় লোকনাথের? তো সেই জন্য আমি কমপ্লিটলি 85 দিন বাড়িতে বসেছিলাম। কত সিরিজ দেখবো, কত বই পড়বো, তো ভাবলাম যে এই যে কাশ্মীর গেলাম, একটা ভাষা দেখলাম, শুনলাম, সেটা কি ভাষা একটু চর্চা করতে শুরু করি। সেখান থেকে কাশ্মীরি ভাষা আমার শেখা, সময় লেগেছে শিখতে। কাশ্মীরি শিখলাম, উর্দু শিখলাম, তারপরে তাদের ভাষায় খানিক কথা বলা, গান করা, এগুলো রপ্ত করলাম। করার পর 2021-এ আবার কাশ্মীর গেলাম, বলতে পারো রিইনভেন্ট করতে, যে এবার দেখি কাশ্মীর কেমন। এবং ওই গিয়ে প্রেমে পড়ে গেলাম। এবং শুধু প্রেমে পড়া জায়গাটার সঙ্গে বা মানুষদের সঙ্গে নয়, আজ আমার ওখানে প্রচুর বন্ধু, 30 জন মতন বন্ধু। সুদীপ্ত তুমি জানো ভালো করে। কিন্তু আমি গিয়ে দেখলাম যে এমন অনেক কিছু হিডেন জেমস এখানে রাখা আছে, যেগুলো সম্পর্কে আমরা কেউ অবগত নই, আমি তো নই অন্তত। যেরকম একটা জায়গায় একটা জলাশয়ের সামনে ছবি তুলছিলাম, তো ছবিটা তোলার পর বন্ধুকে জিজ্ঞেস করলাম যে এই জলাশয়ের নাম কি? বললো কোট ক্যানাল। কেন কোট ক্যানাল নাম? আমরা তো জানি না। ও বললো আমিও জানি না। এইখান থেকে আমরা অনুসন্ধান শুরু হলো, কেন 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 কেন। সেখান থেকে রানী দিদার খোঁজ, সেখান থেকে কোটা রানীর খোঁজ করতে করতে আমি এমন প্রেমে পড়ে গেলাম। এবং তুমি খুব ভালো করেই জানো, মানে আজকে এখানে বলতেও দ্বিধা নেই আমার, যে এই বছরেই জুলাই মাসে সুদীপের যে বইটি বেরোবে, সেটাও কাশ্মীরেরই একটি ঐতিহাসিক গল্প এবং একজন কি বলবো, একজন রাজাকে কেন্দ্র করে। তো যাই হোক, আমি দেখলাম যে আমি শুধু জানি না তা নয়, অনেকেই জানে না। এবং আমার বইগুলো যেহেতু বাংলায় লেখা, রিজিওনাল বই, সর্বভারতীয় স্তরে তো লোকে পড়তে পারছে না, শুধু বাঙালিরাই পড়ছে। তো তাতেও মনে হলো যে একটু জানাই না, ক্ষতি কি। আমরা যেরকম হিস্ট্রি শুধু ব্রিটিশ পিরিয়ড এবং মুঘল অব্দি জেনে এসেছি, তার আগে 6-7 সেঞ্চুরিতে কি ছিল কিছুই আমরা জানি না। সেখান থেকে আমার এনাদের নিয়ে লেখা শুরু, যে কেন আমরা জানবো না, কেন আমাদের জানানো হবে না। বেসিক্যালি এখান থেকে লেখাটা শুরু, মানে ঐতিহাসিক লেখা। হ্যাঁ, তুমি বলছো ন্যাশনাল স্তরে, মানে পুরো ভারতবর্ষের জন্য, সেটা ইংরেজিতে হয় কিংবা হিন্দিতে হয়। ছোট্ট একটা খবর দিই যে ভাস্বরের, অনেকেই জানেন যারা ভাস্বরকে ফলো করেন, সেটা হচ্ছে ভাস্বরের মহারানী দিদাই ইংরেজিতে আসছে। হ্যাঁ, মানে সেটা এসে গেছে এর মধ্যেই আর কি, মানে বইমেলাতেই প্রকাশিত হবে। আর ওই যে রজতাবু বসে আছে, ও ট্রান্সলেট করেছে আমার বইটা। তো খুব ভালো কাজ করেছে রজতাবু। সুদীপই খুব আলাপ করেই দিয়েছিল, আর রৌনক পাবলিকেশনস এর পক্ষ থেকে আসছে। রূপাদি, মানে দেবসাহিত্য কুটিরের রূপা মজুমদার, রূপাদির একটি অন্য পাবলিকেশন আছে, রৌনক পাবলিকেশন থেকে মহারানী দিদা আসে। আর আমার মনে হয় যে বিদ্যার উপর ইংলিশে বই আছে, আমি প্রথম নই, কিন্তু আমার বইটা একটু অন্যরকম ভাবে লেখা। যদি ভালো লাগে সবাই, সর্বভারতীয় স্তরের কথা বলছি আমি, তাহলে দেখা যাক কিরকম রিঅ্যাকশন পাই। সেটাও না, তোমার তো ইংরেজিতে আরো একটি বই আসছে, কাহাকতাই, যেটা আসছে না, ওটা আবার ইংরেজিতে না, বাংলায়। ওটা বাংলায় আসছে। আচ্ছা, এই যে আস্তে আস্তে ভাস্বরকে চোখের সামনে দেখছিলাম। আরো একটা ব্যাপার সুদীপ, আমি একটু তোমায় ইন্টারাপ্ট করি, কাশ্মীর নিয়ে বলি। আমি যখন কাশ্মীর যেতে শুরু করলাম, এখন আমরা কাশ্মীর ফাইলস সিনেমাটা দেখছি, সবকিছু জানছি, কিন্তু আমি যখন যেতে শুরু করলাম, তখন এই কাশ্মীরি পণ্ডিতদের বাড়িগুলো আমাকে খুব হন্ট করতো। শোপিয়ান বলে একটা জায়গা আছে, যেখানে খুব ভালো আপেলের প্রোডাকশন হয়, প্রচুর আপেল বাগান। তো সেই শোপিয়ান যাওয়ার পথে পুলওয়ামার উপর দিয়ে একটা জায়গায় দেখলাম 6টা বাড়ি, বড় বড় বাড়ি, বেশ বড় বাড়ি, বোঝাই যাচ্ছে যে বর্ধিষ্ণু পরিবার এখানে থাকতো। সেই বাড়ির গায়ে গর্ত 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 এরকম দাগ বা ভাঙা, যাই বলো না কেন। তা আমি গাড়ি থামিয়ে নামলাম, জিজ্ঞেস করলাম যে এটা কিসের ব্যাপার। বললো এটা গুলির দাগ, গোলার দাগ, নানা রকমের দাগ, কারণ এখানে যারা থাকতো পণ্ডিতরা, তাদের এইভাবে এখান থেকে মেরে তাড়ানো হয়েছে। তা আমার এই মুহূর্তে যারা ওখানে বন্ধু বান্ধব, তারা কিন্তু এই হিংসাকে একেবারে সাপোর্ট করে না,
তারা বলে যে ওরা আবার ফিরে আসুক, আমাদের সঙ্গে থাকুক, আমরা চাই। তো এইখান থেকেই আমার আমি পত্রভারতীর জন্য যখন প্রথমবার লিখি গত বছর আলিয়া, তার সূত্রপাত কিন্তু এখান থেকে, যে কাশ্মীরি পণ্ডিতদের কি করে বার করা হয়েছিল। এবং আমার বইটাতে এমন অনেক কথা আছে, সত্য আছে, যেটা কাশ্মীর ফাইলসেও নেই, সেগুলো আমি ওখানে গিয়ে খুঁজে বার করেছি। এবং আমি যখন বইটা লিখছিলাম, আমি এখনো খুব ইমোশনাল হয়ে যাচ্ছি বলতে বলতে। আমি যখন লিখছিলাম, আই অলমোস্ট ক্রাইড। আমি ভাবছিলাম যে মানুষগুলোকে রাতারাতি এখান থেকে এইভাবে তাড়িয়ে দেওয়া হলো কেন, দোষটা কোথায় তাদের? তাদের কোনো দোষ নেই। একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদের, যে একটি মেয়ে যাকে শ্রীনগরের মধ্যে প্রথমবার কনভার্ট করা হয়েছিল, সেই মেয়েটিকে কনভার্ট করার পর গোটা শ্রীনগর জুড়ে তাকে প্যারেড করানো হয়েছিল দেখানোর জন্য যে দেখো আমরা কি করতে পারি। তো সেই যে সবাই দেখলো এটা, কিন্তু দেখার পরে মেয়েটার কি হলো সেটাও কিন্তু বইতে লেখা আছে। হ্যাঁ, আপনারা যারা পড়ে নেবেন, প্রত্যেকটা বইতে অসাধারণ কিছু লেখা আছে, মানে সাহিত্যের সঙ্গে সঙ্গে পুরো কাশ্মীরের একটা অনবদ্য ছবি। আমি ব্যক্তিগত জীবনে অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত, সেটা তো আমি তোমায় জিজ্ঞেস করবো। হ্যাঁ, না আমি বলছি, আমি কেন কথাটা বললাম, নিজের কথা বলতে খারাপ লাগে, কিন্তু আমি কেন বললাম, আমার আরো একটি কাজ হতে পারতো ভবিষ্যৎবাণী করা। আমি ভাস্করকে যা যা বলেছিলাম যে ভাস্করের সাহিত্য জগতে ঠিক কে কে আসবে, কোন পাবলিকেশন কিভাবে আসবে, কখন অ্যাপ্রোচ করবে, সবকটা মিলে গেছে ভাস্করের। ঠিক ঠিক, আজকের পর থেকে সবাই তোমাকে হাত দেখাতেই পারে। এই যে জার্নিটা, ভাস্কর একটা জিনিস বলো, এখন তো একেবারে অন্যরকম লাগে, এখন তো চ্যালেঞ্জ অন্য। এখন চ্যালেঞ্জ তোমার কাছে 1000, 1500, 2000, 2500, 3000 সংখ্যাটা বাড়তে থাকে বইয়ের বিক্রি। কখনো যদি কম হয়, তখন আমরা যতটুকু টেনশন করি, আমরা যতটুকু ভাবি বই বিক্রি কতটা হচ্ছে, তার থেকেও বেশি চিন্তা করে হচ্ছে ভাস্কর। এখানে অনেকে লেখক লেখিকা আছেন কিংবা যারা শুনবেন, আমি তাদেরকে বলি যে অনেকেই আমরাও আছি যারা বইটা লিখে পাবলিশারকে দিয়ে দিই, তারপর বইয়ে কি ভবিষ্যৎ হলো আমরা জানি না, আমরা তো টাকা পেয়ে গেলাম। ও এমনও হয়েছে, আমি ছোট্ট একটা বলি, তোমার পারমিশন না নিয়েই বলি, ও একটি বইয়ের জন্য 1 লক্ষ টাকা পেয়েছে। আমি বইয়ের নাম বলছি না, কিচ্ছু না, এবং এটা অ্যাডভান্স রয়্যালটি। এটা বাংলা সাহিত্যে হয় না, মানে এখন কেউ যদি শোনেন তাহলে তারা হয়তো রেগে যেতে পারেন, হিংসে করতে পারেন, কিচ্ছু যায় আসে না, সেটা নয়। কিন্তু বাংলা সাহিত্যে একটা বই লিখে এতগুলো টাকা কেন দেবে? কারণ সেই বইটা তখনই দেবে যদি সে তার থেকে অনেক বেশি টাকা সে লাভ করতে পারে, তখনই দেবে। এই যে চেঞ্জটা, মানে আমরা পাবলিশাররাও কি হয়, যখন আমরা খুব খুশি হই, আরে বাবা 1000, 1500, দিদাই তো ওদের 1500-এর উপর বিক্রি হয়ে গেছে, এরকম এই যে সংখ্যা বাড়তে থাকে, আমাদের এক্সপেকটেশনও বাড়তে থাকে, আমরাও ভাবি আরো অনেক বিক্রি হচ্ছে, বা খুব ভালো। আমরা আলাদা সেট আপ করে দিই বইয়ের জন্য, যে বইটা যেন সবসময় বাজারে থাকে, এই বইটা সবসময় যেন রাখতে হয়। অনেক লেখক লেখিকাই আমরাও কখনো ভাবি না প্রকাশকের কি হোক, যা প্রকাশক অনেক দায়িত্ব নিয়েই ফেলেছে বাংলা সাহিত্যকে, তিনি বাঁচাবেন নিজের পয়সা খরচ করে, নিজের সমস্ত কিছু দিয়ে। এটা খুব বদ্ধমূল ধারণা আমাদের সাহিত্যে যারা লেখালেখি করেন। ভাস্কর একমাত্র, মানে আমি বলতে আমার কোনো দ্বিধা নেই, যে একমাত্র লেখক যিনি প্রত্যেকটা মুহূর্তে ভাবেন যে আমার ওই একটা বই যেন আরো বেশি বিক্রি হয়। আপনারা যারা ভাস্করের পোস্ট লক্ষ্য করবেন, দেখবেন ও প্রত্যেকটা রিপ্লাইয়ের উত্তর দেয়, এবং ও নাম্বার দিয়ে দেয়। এখানে ওর দরকার ছিল না, ওর এত কাজের মধ্যে এটা জেনারেলি দরকার হয় না, কিন্তু ও সেটা দেয়। আমি ওকে দেখেছি, ও কখনো গাড়ি করে বই পৌঁছে দেয় কারো বাড়িতে, কেউ যদি চায় বন্ধুদের, বই পৌঁছে দেয়। এই যে বইকে ভালোবাসা, এটা টাকার জন্য হয় না। ও যা টাকা পায় বই লিখে, একটা এখন বড় সংখ্যায় পায়, কিন্তু সেটা ওর কাজের কাছে কিচ্ছু না। ওর হয়তো জাস্ট 1 মাসে, সারা বছর যা আয় করে ওরা তো 7 দিন অভিনয় করে সেটা হয়ে যায়। কিন্তু এই যে ভালোবাসা, একটা সময় ছিল, মানে আমি লাস্ট ইয়ারটা বলছি, একটা সময় থাকে কলেজ স্ট্রিট পুরো বন্ধ হয়ে যায়, কলেজ স্ট্রিটের বই বিক্রি খুব কম হয়ে যায়, তখন নতুন বই আসে না, খুব একটা বই মানুষের কাছে পৌঁছয় না, বই বিক্রি বন্ধ হয়ে যায়। ভাস্কর সেই বই বিক্রি কিন্তু বাঁচিয়ে রেখেছিল, অন্তত গতবারও বাঁচিয়ে রেখেছিলেন বই বিক্রিটা, যে কলেজ স্ট্রিটটা
রান করানো, হল স্ট্রিট থেকে বই বেরোনো, এই যে দায়িত্ব নেওয়া, সেটা কিন্তু ভাস্বর করে। এই যে ভাস্বর মনে হয় তোমার, আমি বারবার তুমিও বলেছো যে তুমি যখন আমায় জিজ্ঞেস করতে শুধু কতগুলো বই বিক্রি হলো, তুমি যদি একবারও বলতে না না আমি ওটা নিয়ে ভাবছি না, কিন্তু আমি ভাবছি তোমার কতটা ক্ষতি হলো কিনা, বা এটা তোমার কেন মনে হয় বারবার? এটা বোধহয় আমি অভিনেতা বলে, কারণ আমরা যখন অভিনয় করি কোনো ছবিতে বা কোনো সিরিয়ালে বা যাই হোক না কেন, আমাদের সবসময় মনে হয় যারা ইনভেস্ট করছে তারা যেন ডুবে না যায় আমার জন্য। এটা তুমিও স্বীকার করবে, এটা আমাদের সবসময় মনে হয়, বা সৌমিত্রদা হয়তো আমার সঙ্গে একমত হবেন, যে কোনো প্রোডাকশন নামানোর সময় মনে হয় যে মানে ঘরের টাকা বাদ দিয়ে যদি বাইরের টাকা থাকে, সেই লোকটা যেন লস না খায় আমার জন্য। সেই একই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কিন্তু এইটাই মাথায় থাকে যে আমি যে তোমাকে একটা বই দিলাম, বা তুমি যে এগিয়ে এসে বললে যে ভাস্বর আমাকে একটা বই দাও, তারপর দেখা গেল তুমি আর বই আমার করলে না, বা তোমার হাউসের গন্ডগোল হয়ে গেল, কোনো একটা ঝামেলা হলো আমার বইটা বার করার পর, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এই জন্য শুধু তুমি বলে নয়, এখন অবধি যে কটা হাউসের আমি লিখেছি, পাবলিকেশন হাউসের, সবাইকে আমি সারাক্ষণ জিজ্ঞেস করতে থাকি যে প্রত্যেক মাসের শেষে যে কত হলো, এগুলো কত হলো, সে ত্রিদীপটাই হোক, সে তুমিই হও, সে জয়ই হোক যেই হোক, এটা আমার মনে হয় এটা আমার একটা দায়িত্ব। লিখলাম, বই দিলাম, বাড়ি চলে গেলাম, এটা হতে পারে না। দ্বিতীয়ত, আমার যেহেতু আমি জানি না কেন, হয়তো এই জগৎটা আমার কাছে নতুন বলে আমার একটা ইনভলভমেন্ট তৈরি হয়ে গেছে, মানে জীবনের অনেক ভ্যাকুয়াম এটা ঢেকে দিয়েছে। তো এটা নিয়ে বাঁচতে আমার ভালো লাগছে, যেরকম অভিনয় নিয়ে বাঁচতে আমার ভালো লাগে। আমি যখন ফ্লোরে থাকি শুধু ওটা নিয়েই চিন্তা করি, ওটা নিয়েই ভাবি। ফ্লোরে বসে তো আমি কখনো লিখি না, গল্প লিখি না। সেরকম বাড়িতে যে সময়টাই পাই আমি লেখালেখিতে ডিভোট করি। তো সেই জন্য আমার এটাই মনে হয় যে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে দেখার, যে আমার পাবলিশার যেন কখনো ডুবে না যায়। আমার হাতে কিছু নেই, আমি তো জোর করে বলতে পারবো না যে আমার বইটা পড়ুন। তবে অন প্রিন্সিপাল আমি একটা জিনিস যেটা করি, তুমি হয়তো খানিকটা জানো, আমি খুব কম সংখ্যক মানুষকে ফ্রিতে বই দিই। আমি একদম ফ্রিতে বই দিই না, কিছুতেই দিই না। আমার কথা হচ্ছে, আমি যদি বাড়িতে বসে একটা সুইগি থেকে 500 টাকার খাবার কিনে খেতে পারি, আমি নিজে দেখেছি 300 টাকা বা 250 টাকার বই কিনতে গেলে প্রথমে লোকে বলবে ডিসকাউন্ট হবে। ভাস্বর, আমি একটা এই প্রসঙ্গে বলি, আমরা কি সুইগিকে জিজ্ঞেস করি ডিসকাউন্ট পাওয়া যাবে কিনা, তখন তো খাচ্ছি। এই প্রসঙ্গে বলি, আমাদের ঘরে বাইরে পাবলিকেশনের একটা ট্যাগ লাইন আছে। হ্যাঁ, যে লোকে ভাবে যে কমপ্লিমেন্টারি পাস, হ্যাঁ কমপ্লিমেন্টারি জন্য পণ্য ঘুরে বেড়ায়। আমি তো দিই না, কেন দিই না, যে কারণে আমি অন্য লোককে এটা দেখতে গেলে টিকিট কেটে যাই। সেই জন্য আমি বলি যে না, আমার থিয়েটারটাও টিকিট কেটে দেখতে হবে। অ্যাবসলিউটলি। এবং এটা আমার কাছে মনে হয় খুব দামি কথা বলে মনে করি আমি, যে কোনো শিল্পের প্রতি, যে কোনো কাজের প্রতি একজন অন্য মানুষের মর্যাদা থাকা উচিত। অনেকে দেয় না যে এখন নাটকটা দেখে যান ভাই, দুটো কমপ্লিমেন্টারি। কেন? তোমার সামর্থ্য আছে, তুমি দেখো টিকিটটা, বইটা কিনতে হবে, তোমার কিনতে হবে। যে প্রকাশ করছে সে কি বিনামূল্যে কাগজ কিনছে? সেই তো আমি আপনাকে মানে থামিয়ে বলছি, একজন আমাদের অভিনয় জগতের একজন, তাকে আমি বললাম যে ও বইটা পড়েছো, আমার পড়ে দেখো ভালো লাগবে। বললো আমি না সত্যি একটা ক্যাফে খুলেছি, তো এখন একদম টাকা নেই। আলাম বাবা, 200 টাকা বই কেনার টাকা নেই, ক্যাফে খুলেছে? ক্যাফে করতে তো অন্তত 2 লক্ষ টাকা লেগেছে। তো এটাই মেন্টালিটি। না, আমাদের পাবলিকেশনের একটা ছোট্ট ট্যাগ লাইন আছে, যদি কিনে পড়ো বই তোমায় ভালোবাসবই। এবারে বিষয় এটাই। সৌমিত্রদা, সরি আমি আপনাকে থামিয়ে দিলাম। না, আমার ওইটুকুই বলার কথা, আমার অন্য কিছু বলার কথা না। মানে আমরা যেটা ভাবি আর কি, মানে তুমি যে কথাগুলো বললে, সেই কথাগুলো নির্যাস তো এক কথা হয় যে আমাকে ওই কাজটার প্রতি আমাকে দায়িত্ববান এবং অভিন্ন থাকতে হবে। ওই ফ্লোরের কাজই বলো, লেখার কাজই বলো, যে কাজটাই করো না কেন, আমি যদি সেটার প্রতি সম্মান না করি, শ্রদ্ধা না রাখি, তাহলে আমায় কেন শ্রদ্ধা বা সম্মান করবে? এটা আমার কথা আর কি। আমি এটা বিশ্বাস করি আর কি, যেটা বিশ্বাস করি বলে অনেকে অপছন্দ করে, কিছু সে যায় না। আমার অনেক বয়স হয়ে গেছে, মাঝে মাঝে থিয়েটার করছে, কাজ করছে, অনেকগুলো ভালো ভালো জায়গায় কাজ করেছি। সুতরাং আমার ঠিক আছে, কিন্তু আমি বিশ্বাসে যদি আমি স্থির থাকি। এই যে কাশ্মীরের কথাটা আমি শুনেছি তোমার, যে তুমি কাশ্মীরে নিয়মিত গেছো, জেনেছো, এই কাশ্মীর পণ্ডিতদের সম্পর্কে আমাদের কিন্তু অনেকেরই কোনো ধারণা নেই। আমারও ছিল। আমার কাশ্মীর পণ্ডিতদের যারা আছে তাদের সঙ্গে অন্য এদের যে বিরোধ,
এমনকি কর্ণ সিং যখন ছিলেন ওখানে, কর্ণ সিং তো ওখানকার লোক, হ্যাঁ, সেই সমস্ত ঘটনাগুলো নিয়ে পরস্পরের মধ্যে যে পুঞ্জীবিত ক্ষোভ, যেটা কাশ্মীর ফাইলসেও দেখানো যায়নি। আমি বইটা পড়িনি, যেটা আমি পড়িনি, আমি পড়বো, মানে কাশ্মীর সম্পর্কে যেহেতু মানুষের অজস্র উৎসাহ আছে। সারদা বিশ্ববিদ্যালয়ের কথা জানতাম না। হ্যাঁ হ্যাঁ, ওটাও আমি খুঁজে বার করেছি ওখানে গিয়ে। সারদা বিশ্ববিদ্যালয় তো এখন পিওকেতে চলে গেছে, আমাদের এখানে আর নেই। তো ওটার বারবার আমি বিভিন্ন জায়গায় ছবি দেখতাম, যে আমার খুব কষ্ট হতো যে মা সরস্বতীর একটা মূর্তি ওখানে পড়ে আছে, দিনের পর দিন পুজো হয় না, অন্তর থেকে আমার কষ্ট হতো। তো তারপর যখন রাজেশ্বরী কোটা লিখলাম, তখন সারদা শুধু বিশ্ববিদ্যালয় নিয়ে নয়, এবং সারদা স্ক্রিপ্ট যেটা এখনো জীবিত আছে, খুব গুটি কয় সংখ্যক কাশ্মীরি পণ্ডিত যারা কাশ্মীরে নেই এই মুহূর্তে, ধরুন কেউ দিল্লি বা বেশিরভাগই বিদেশে সেটেলড, তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যে পরের জেনারেশন, তারা কিন্তু এই ভাষাটা জানে না, তারা সারদা স্ক্রিপ্ট কাশ্মীরি ভাষা কিছুই তারা জানে না। এটাকে কিছু মানুষ মিলে তারা জীবিত রাখার চেষ্টা করছেন, বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তো সেই জন্য আমি আমার রাজেশ্বরী কোটাতে সারদা স্ক্রিপ্ট নিয়েও লিখেছি, এবং সারদা স্ক্রিপ্টের একটা ভীষণ মজা আছে। একটা ছোট্টই এক্সাম্পল, আমি তো পুরো স্ক্রিপ্টটা অতটা জানি না, যাই হোক, যেরকম ধরো 0-কে ওরা ডট হিসেবে রিপ্রেজেন্ট করতো, আর 1-কে 0, এটা খুব ইউনিক ব্যাপার। তো ওই এইগুলো মানে শিখেছি আর কি ওখানে গিয়ে কথা বলে বলে। আমি যেরকম একবার শঙ্করাচার্যের মন্দিরে গেলাম প্রণাম করতে, গিয়ে দেখলাম যে ওখানে একটা লঙ্গার হচ্ছে, কিছু কাশ্মীরি পণ্ডিত এসেছেন, লঙ্গার খাওয়াচ্ছেন। তো আমাকে ওনারা বসালেন, গল্প করলাম, এবং গল্পের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে হলো, যেগুলো রাজেশ্বরী কোটাতে আমি লিখেওছি, যে মানে গল্পের ছলেই লিখেছি আর কি, যে আমি যা যা জানতে পারলাম। এই যে আমাদের একটা বছর হয় বাংলা বছর যেটা, এবং ইংরেজি বছর, ওদের একটা বছর আছে, সারদা কাশ্মীরি একটা বছর আছে, সেটা আমাদের থেকে কিন্তু অনেক পুরনো। তো সেগুলো জানতে পেরেছি আর কি। হ্যাঁ, মানে ভাষা কিন্তু কাশ্মীরি ভাষা জানে এবং কাশ্মীরি ভাষায় গানও জানে। একটা ছোট্ট গান হোক। হ্যাঁ, গান তো নিশ্চয়ই করবো, তার আগে আমি একটু সুদীপের সঙ্গে কথা বলি। হ্যাঁ, গানের আগে না গানের পরে? না, গানের মানে গানটা শেষে করবো। আচ্ছা, হ্যাঁ। তো সেটা হচ্ছে যে এতক্ষণ তো আমার সম্পর্কে কথা হলো, তোমার সম্পর্কে একটু কথা বলি আমি, যেটা আমাকে খুব মানে আমার খুব ইন্টারেস্ট জাগে তোমার লেখা নিয়ে। বল্টুদা প্রথমেই আসে এই কথায়, কারণ বল্টুদাকে নিয়ে তুমি সত্যি একটা বই করেছো। তো এই নামটা মাথায় এলো কি করে, বল্টুদা? কমন নাম, বল্টুদা খুব কমন নাম। আমার পিস্তুত দাদার নামই বল্টু। হ্যাঁ, আমাকে জয়ন্ত চট্টোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন। বল্টুদা যখন বাংলাদেশে, বল্টুদা মানে তৎকালীন বাংলাদেশ, এখন বাংলাদেশ সঙ্গে খুব একটা সম্পর্ক আমাদের নেই, ভালো বন্ধুরা আছেন এখনো। তৎকালীন বাংলাদেশ যখন সেটা একটা কালচারাল বাংলাদেশ ছিল, তখন জয়ন্ত চট্টোপাধ্যায় আমায় ফোন করেছিলেন। জয়ন্তদা ওখানকার প্রখ্যাত অভিনেতা, জয়ন্তদা ফোন করে আমায় বলেন, তুমি ইমিডিয়েট নামটা পাল্টাও, এত সুন্দর একটা চরিত্র তৈরি করছো, কেন এত সহজ নাম দিচ্ছ? আমি বললাম, জয়ন্তদা একটা কথা বলি, যেটা হচ্ছে বল্টুদা, আমি না ভারী কিছু করতে চাইছি না, কারণ আমার কাছে আমি প্রথম যখন লিখতে শুরু করি এটা নিয়ে, তখন আমি কখনো ভাবিও নি এটা আরো অনেক কিছু লিখতে পারবো, যা হয় আর কি। এবং তোমার এই যে বল্টুদাকে নিয়ে ছোট্ট ছোট্ট মজাগুলো, যেগুলো তুমি ফেসবুকেও লেখো বা যেগুলো বই আকারে বেরিয়েছে, আমার কিন্তু ভীষণ রকম ভাবে কিছু কিছু লেখাতে শিবরাম চক্রবর্তীর ছায়া আমি দেখতে পাই। না দেখো, মানে তুমি না, এটা হয়তো জেনে বুঝে নয়, জোর করে দেখো, মানে যদি জোর করে ছায়া পাও, মানে সেটা বলছি না তুমি কপি করো, এটা একটা বলছি ভালো জিনিস, যে ওনার ওই যে একটা সাটল হিউমার ছিল, সেটা আমি তোমার সেটা বলতে পারো, কিন্তু মানে আমি সবসময় বলি যে এই নামগুলো বাদ দিয়ে, মানে আমার অপরাধে আর সীমা থাকবে না। মাঝে মাঝে তো আমাদের ওকেই মনে হয়, না সেটা না, সেটা কিন্তু সুস্মিতা বৌদিকে কখনোই বল্টুদার বউ মনে হয়, খুব বাজে ভাবে লেখে। এবার বিষয় সেটা নয়, আমি আসলে বল্টুদা লেখা, আমি হয়তো সকালবেলায় ফিরে পোস্ট করেছে, আমি দেখার টাইম পাইনি, স্কুল চলে গেছি, বন্ধুরা ফোন করেছে, কি তুই কিছু হারিয়েছিস, কেন কি হয়েছে, না খাটের তলায় কি ছুরি দিয়ে চেঁচামেচি হয়েছে, বল্টুদা লিখেছে। এটা আমারও অনেকবার মনে হচ্ছে বৌদি কি বাড়ি থেকে এগুলো করেনি কাজকর্মগুলো। না তো হয়েছেই, মানে এরকম কিছু একটা লিখেছিলাম, সেটা ছড়িয়ে গেছে নাকি আমার বউ রাগ করেছে সেটা নিয়ে, এখন এর দায় কে নেবে? আরো বিষয় হচ্ছে যেটা সাহিত্যর সঙ্গে পড়ে আর কি, অ্যাকচুয়ালি পাঠক হারিয়ে যাচ্ছে। তো আমি এই বল্টুদার প্রসঙ্গে বলি কথাটা, কেন বলছি আমি, পাঠক হারিয়ে যাচ্ছে। 1945 বা সরি বললাম 1845
এরকম সময় একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে 45,000 মতো মহিলা পাঠিকা ছিলেন তখন। তারা লেখালেখি পড়তেন, পড়ার বই পড়তেন হয়তো বাড়িতে, তখন স্কুলে যেতেন না খুব একটা। 45,000-এর মতো ছিলেন। তারপরে আস্তে আস্তে বঙ্কিম এলেন, শরৎ যখন এলেন তখন তো, শরৎচন্দ্র যখন এলেন তখন তো আরো ব্যাপারটা অনেক বড় হলো, বাঙালি মহিলাদের ঘরে ঘরে পৌঁছে গেল বই, এই পাঠকের সংখ্যা বাড়তে শুরু করলো, একদম গোল্ডেন সময় সেই সময়টা। তারপর আস্তে 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 চলছে এই জায়গাটা আমরা আবার ফিরে এসেছি। এখন আমি জানি না আমি সারা শহর জুড়ে 45,000 পাঠক পাবো কিনা, আমি জানি না, আমি শিওর যে পাবো না। 45,000 পাঠক নেই আমাদের এখানে, তাহলে বই বিক্রি হচ্ছে কেন? এত বই, আসলে বই বিক্রি হচ্ছে কিন্তু এখনো, মানে প্রচুর বই বিক্রি হচ্ছে। বই কি পড়া হয় আমি জানি না। আমি প্রচুর মানুষকে দেখেছি বইয়ের ভূমিকা দেখে একটা বড় রিভিউ লিখে দিল, কিংবা একটা দারুণ হয়েছে বলে দিল, কিংবা ওই একজন পোস্ট করলো বইটা দারুণ, সবাই লিখতে শুরু করে দিল বইটা ভালো, কেউ পড়েইনি। একজন লিখলো খারাপ, সবাই খারাপ লিখলো, বইটা পড়েইনি। এই যে পাঠক হারিয়ে যাচ্ছে, আমরা বলতাম ফেসবুকে ছোট ছোট লেখা দেওয়া হয়, পাঠক পড়ে, সেটাও হারিয়ে যাচ্ছে। আমি যখন সিরিয়াস লেখা দেওয়া শুরু করলাম, আমার কিছু কবিতা আছে যেগুলো অনেকে পড়ে, প্রচুর লোকজন, এবং সেগুলো সস্তা লেখা। আমার যতগুলো লেখা মানুষজন পড়ে আর ওই ইউটিউবে ঘোরাঘুরি করে, সেগুলো একেবারে আমার কাছে একদম সস্তা লেখা। যে লেখাগুলো গভীর লেখা, যার অনেকগুলো লেয়ার আছে, সেই লেখাগুলো লোকে পড়ে না, পোস্ট করলে পড়ে না। আমি না পড়ার রাগ থেকে বইটা শুরু করেছিলাম লিখতে। মানে এই যে যখন দেখতাম এই এত কিছু ভারী লেখা লোকে পড়ছে না, কিন্তু একটা সহজ ছোট্ট একটা মজার লেখা দাও, লোকে ঝাঁপিয়ে পড়ে পড়ছে, এইখান থেকে আমার বন্ধুতা লেখার অ্যাকচুয়ালি শুরু। সেটা কি মানে তুমি তো বেসিক্যালি অন্ধসজ্জাবিদ, সেটা আমরা সবাই জানি, এবং তোমার তার উপর বই আছে আনন্দ থেকে, সেও আমরা জানি। তো সেখান থেকে একেবারে যে পাকাপোক্তভাবে লেখক হয়ে ওঠা, এটা কিভাবে? না মানে পাকাপোক্ত লেখক বলতে মানে তুমি কি বোঝাতে চাইছো? নিয়মিত লেখার মধ্যে আছে, নিয়মিত লেখা মানে রয়্যালটিতে পাকাপোক্ত এমন নয়। রয়্যালটিটা তো ধরছি না, হ্যাঁ, আমি বলছি মানুষের ভালোবাসা। আসলে না না না, সেটা আছে। আসলে আমরা রয়্যালটি দিয়ে বিচার করি লেখকে। আমি এখনো সেই জায়গায়, তোমার জায়গায় পৌঁছাতে পারিনি। আমাদের টার্গেট কিন্তু মানে, আমি পাবলিশার হিসেবে ভীষণ খুশি আসরের উপর, আবার লেখক হিসেবে ওকে কিছুটা ঈর্ষাও করি। তার কারণ পরিবারই করে না, সব বাজে কথা। না না, সেটা নয়। মানে এটা তুমি প্রশ্নটা কি বলে জানো? আমি বললাম অন্ধসজ্জাবিদ থেকে আজকে যে লেখালেখিটাই তোমার একটা পার্ট অফ লাইফ হবে, এটা তুমি হঠাৎ করে ভাবলে নাকি হয়ে গেল? আসলে ব্যাপারটা কি জানো তো, মানে আমার ওই যে বললাম না, আমি অনেকগুলো জিনিস করতে ভালোবাসি বিভিন্ন দিকে। এক সময় দীর্ঘ 22 বছর এফএম করতাম, আকাশবাণীর বিভিন্ন বিভাগে। অন্ধসজ্জা তো আমার কাজ, মানে আমি 2006 থেকে প্রতিদিনে সুদেষ্ণা রায়, সুদেষ্ণাতে আমায় নিয়ে গিয়েছিলেন, প্রতিদিনে লেখা শুরু করি। তখন অন্ধসজ্জা বলতে বিবিধির একটা বই ছিল, ওটা বোধহয় 92 বা গত শতাব্দীতে। তারপর এই জায়গাটা ব্ল্যাঙ্ক, লোকে কিছু বুঝতো না, লোকে অন্ধসজ্জা বলতে ভাবতো হয়তো ডেকোরেটরস এর কাজ, সেটাও খুব ভালো কাজ, ঠিক এটাই মনে সবাই আর কি। সেই জায়গা থেকে বাঙালিকে অন্ধসজ্জা নিয়ে কিছু ভাবানো, যে এটা হতে পারে যে মধ্যবিত্ত বাঙালি তারও শখ হতে পারে সুন্দর একটা বাড়িতে থাকা। এই ভাবনার কাজটা আমি কিন্তু দীর্ঘদিন করে গেছি, এবং এমন কোনো পেপার নেই, একটি পেপার বাদ দিয়ে, আনন্দবাজারের এগেইনস্টে যে পেপারটি বলা হয় যেটা, সেই পেপারটি বাদ দিয়ে আমি সমস্ত পেপার, ম্যাগাজিন সবখানে আমার লেখা আছে। এই লেখার পর একটা সময় এই অন্ধসজ্জা নিয়ে লেখা চলতো, তারপরে তার বই হলো। আমার কবিতা বা গদ্যতে আসা এটা 2016 পর থেকে আস্তে আস্তে কয়েকটা ওই ছোট ছোট কবিতা, বাংলা যখন আমি আগে বাংলায় লিখতেই পারতাম না, মানে মোবাইলে ওই যখন বাংলাটা আরম্ভ করলাম, তখন ওই 2-4টে লেখালেখি শুরু করলাম। তারপর আস্তে 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 কিভাবে যে এতটা লিখে ফেলেছি আমি নিজেও জানি, কিভাবে এতটা জড়িয়ে পড়লি, এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আসলে আমি যেটা করি খুব সিরিয়াসলি করি। আমি ধরো তুমি যদি পাবলিকেশনটাও বলো, খুবই, হ্যাঁ, এবার এটাও কিন্তু প্যাশনেট তুমি। হ্যাঁ, আমার এটা আমার একেবারে খুব বেশি যে প্রফেশন এমনটা নয়, কিন্তু প্যাশনটা ভীষণভাবে আছে। এই সময়টা মানে আমি যেটা করি সিরিয়াসলি করি, লেখাটাও তাই। আমি যখন শুরু করলাম, আমি সবসময় ভেবেছিলাম যে আমি লেখাটা লিখবো যতটা অতি লেখা যায়, এবং আস্তে 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 এগিয়ে চলছি। খুব ভালো, খুব ভালো, চালিয়ে যাও। আর তোমার তো বসাক থেকে একটা বই আসছে। হ্যাঁ, আমার দুটো বই আসছে এবার, তার মধ্যে একটি ওই লুচি পরোটা রহস্য রোমাঞ্চ সিরিজে,
এটা এটা আসছে। আর পদ্মা সেতু, হ্যাঁ, এটা এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ, মানে আমি লিখেও ছিলাম যে বাংলাদেশে যারা যাননি কিংবা বাংলাদেশে যারা গেছেন তারা তো ভীষণ মানে নস্টালজিক ব্যাপারটা তো, মানে বড় সুন্দর এই পুরো প্রেক্ষাপটটা, ভীষণ সুন্দর। চারদিক মেঘনা আছে, আরাকান আছে, এই যে আরাকান নিয়ে এখন আমরা এত কিছু বলি, এই আরাকান অঞ্চলটা নিয়ে বলা আছে, কক্সবাজার আছে, চট্টগ্রাম আছে, মেঘনা দিয়ে অদ্ভুত একটা লঞ্চ ট্রাইব আছে যেখানে একটা খুন হচ্ছে। এই যে পুরো জার্নিটা আছে, এই জার্নিটাই উঠে এসছে আমার এই পরের। তুমি ঘুরেও এসছো নিজে? হ্যাঁ, আমি কিন্তু যত আমার লেখা যারা পড়েছেন বা যারা পড়েন, আমার প্রথমটা এই সিরিজের হচ্ছে ভিক্টোরিয়া কম্পোর্টমেন্ট, যেটা খুবই জনপ্রিয় হয়েছিল। এই বইটিও আমি তাই, মানে আমি না ডেসক্রিপশন অনেক বেশি পছন্দ করি। ধরো আমি কোথাও একটা গেলাম, আমি অদ্বৈত আচার্যের কমণ্ডলু যে বইটা তার পরে সিরিজে লিখেছিলাম, সেটার জন্য আমি তোমার ফুলিয়া গিয়েছিলাম, এবং ফুলিয়া, তারপরে ওই তোমার শান্তিপুর, এই যে পুরো অদ্বৈত পাঠ, এই পুরো অঞ্চলটা, কৃত্তিবাস, এই পুরো অঞ্চলটা, এটা একটা বেল্ট, অসাধারণ বেল্ট, যে বেল্টের খবর আমরা অনেকেই জানি না। এই অঞ্চলটা থেকে আমরা দূরে থাকি, কিন্তু এটা বাঙালি এই অঞ্চলটা না বুঝলে বাঙালি ইতিহাস বোঝাই সম্ভব হবে না। একটু রেকি না করলে সেই জায়গাটা নিয়ে বোঝাই সম্ভব হবে না। বাঙালির যে অসম্ভব ঐতিহ্যশালী একটা ইতিহাস ছিল এই অঞ্চলটা জুড়ে, এবং সেখানে চৈতন্যদেব, অদ্বৈত আচার্য আসছেন, কোন প্রেক্ষাপটে, কোন রাজনীতির বদল ঘটে যাচ্ছে ওই সময়টা, কিংবা তার পাশে কৃত্তিবাস, তিনি ওখানে লেখা শুরু করছেন, এই পুরো অঞ্চলটা জুড়ে এটা কিন্তু সম্ভব হতো না। এই যে একবার গেলাম, এই একবার যাওয়ায় আমার না এই ট্রাভেলগ ঠিক মানে ট্রাভেলগের মতো করে আমার পুরো উপন্যাসটা রেডি হয়ে যায়। আমার সাথে কথা হয়েছিল তখন, হ্যাঁ, মনে আছে। আবার ফিরে আসি বাসর, এই পরপর এখন তো বই বেরোচ্ছে, মানে তুমি নিজেও জানো না, তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি অনেক আমার খুব ভালো লাগে, তুমি সবসময় আমাকে জিজ্ঞেস করে নাও শুধু এটা বলছি করবো কিনা, আমার খুব ভালো লাগে। আর আমারও মনে হয় যে একদম ঠিক ঠিক পথে এগোলে, মানে এখন অব্দি তো আমরা কোথাও খারাপ কিছু অবস্থা হয়নি, প্ল্যানিংটা যদি ঠিক থাকে, পরপর এখন তোমার কাছে অফার আসে। মনে হয় একবার আলোচনা করে নেওয়া উচিত প্রকাশকের সঙ্গে যে আমি কি ধরনের গল্প দিচ্ছি। না, আমি শুধু আমাদের পাবলিকেশনের জন্য বলছি না, সবার, যখন তুমি আমার বন্ধু, তুমি যখন আমায় জিজ্ঞেস করো, এবং তোমার কাছে এখন প্রচুর বই বিভিন্ন পাবলিকেশন থেকে তোমায় বলে যে আমাদের লেখা দিন, সেক্ষেত্রেও তোমার কি মনে হয় যে বছরে কটা বই অ্যাকচুয়ালি বই করা উচিত? এটা আমি যেরকম তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, বই পড়া সম্পর্কে কোনো আইডিয়া আমার ছিলই না, সেরকম ত্রিদীপদার কাছ থেকে অনেক টিপস পেয়েছি আমি, উনি আমাকে অনেকটা গাইড করেন। তো ত্রিদীপদা যেটা বলেন যে একজন লেখকের বছরে খুব বেশি হলে 3টে বই, তার বেশি নয় একদম। তো আমি সেই চেষ্টাটাতেই থাকি যে আমার যেন বেশি বই না বেরোয়, মানে খুব বেশি বই বেরিয়ে গেলে ওনার যেটা বক্তব্য যে বেশি দিন থেকে সে মার্কেটে টিকে থাকতে পারে না, বা লোকে হতাশ হয়ে যায় পড়তে পড়তে, যে একই ধরনের লেখা, রিপিটেশনস, সেটা আমি অ্যাভয়েড করতে চাই বলে চেষ্টা করি বছরে 3টে বই। হ্যাঁ, এটা হয় না, মানে চাহিদা অনুযায়ী, সেই জন্য একটু বুঝে শুনে করতে হয় কাজ, অনেককেই না বলতে হয়। অনেকে ভাবে যে আমি করতে চাইছি না, কিন্তু চাইছি না, আমি সবার সঙ্গে করতে চাইছি কাজ, তবে ওভার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, মানে হড়বড় করে নয়। সবার সঙ্গে এক বছরে 10টা বই বার করে ফেললাম, সেটা আমি একেবারেই চাইছি না। আরো একটা বড় কথা বলি, যেটা হচ্ছে যারা বই পড়া জানেন, ঋতুপর্ণা দিয়ে আছে, রেখা দিয়ে আছে, আরো অনেকে আছে যারা বই পড়া সম্বন্ধে জানেন, স্যারও কিছুটা জানেন, আমরা সবসময় প্রেফার করি সেই লেখক লেখিকাকে যাদের কোনো একটা পাবলিকেশন থেকে টানা বই আছে, মানে অনেকগুলো বই সেই পাবলিকেশন থেকে আছে। কেন করি? তার কারণ আমরা বুঝে যাই যে কোনো পাবলিকেশন তার বই বারবার বার করছে, মানে তার বই কিছু বিক্রি আছে, না হলে কোনো পাবলিকেশন বার করে না। আর যে লেখক, আমি এটা মানে খুব খারাপ লাগে বলতে, লেখকের না এই পুরো জগৎটায় মানে লেখকদের বোঝা খুব মুশকিল, পাবলিশারদেরও বোঝা যায়, তুমি ধরতে পারো, লেখকদের বোঝা মুশকিল। মানে কোনো লেখক তার হয়তো বলে দিলেন 400 বই বিক্রি হবে, অ্যাকচুয়ালি হলো 30টা, এর অভিজ্ঞতা আমার আছে। তো এই যে এই টালমাটাল পরিস্থিতিতে এই যে তোমার কন্টিনিউয়েশন বইয়ের এইখানটা কিন্তু ভাষণের এই যে একসঙ্গে কাজ করা, একই পাবলিকেশনের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করা, এটা কিন্তু একটা বড় জিনিস, আমরা সবসময় এটা ফলো করি। হ্যাঁ, মানে আমি তো এটা এখন আশীর্বাদ বলেই মনে করি, কারণ যেহেতু আমি এই জগতে নতুন, তো কেউ যদি আমাকে রিপিট করতে চায়, কেউ যদি বলে তুমি আমাদের হয়ে আরেকবার লেখো, তো এটা আমার একটা বিরাট প্রাপ্তি। না, এখন তুমি নতুন নও, এখন যথেষ্ট সিনিয়র, 2 বছর বই পড়াই, মানে এই মুহূর্তে বই পড়ার জন্য অনেক কিছু।
এবং তুমি কখনো বিতর্কে জড়াও না। বই পড়াটা সাংঘাতিক ভাবে বিতর্কিত একটা জায়গা, এর সঙ্গে ঝামেলা করছে, এখানে অনেকে বুঝতে পারবেন না হয়তো আমাদের আলোচনার বিষয়বস্তু, কিন্তু এটা যদি ইউটিউবে দেওয়া হয়, যারা এটা শুনবেন তারা বুঝতে পারবেন, হয়তো কেটে কেটে কিছু অংশ নিয়ে আলোচনা হতে পারে, যে এটা খুব বিতর্কিত জায়গায় একটা বই পড়া, আমরা যারা জানি তারা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে, আমি একটু প্রশ্ন চাইবো আপনাদের মধ্যে থেকে, যদি কেউ কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে আপনারা প্লিজ একের পর এক প্রশ্নগুলো করবেন। আমি একটা প্রশ্ন করব। আমি তো আপনার বই পড়িনি, কিনবো আর কি, বইমেলা আমি জিজ্ঞেস করলাম আপনাকে। আচ্ছা, আপনি লেখেনটা কখন? না, তার আগে আমি বলে দিই, আপনি বইগুলো পাবেন ভাস্বরের 403 নম্বর বসাক বুক স্টল আজকে বলে দিই। আর 528 ঘরে বাইরে পাবলিকেশন, এই দুটো স্টলে পাবেন। আর এছাড়াও পত্রভারতীতে পাবেন। কত আছে? হ্যাঁ, আমি লিখি কখন? আমি লিখি একদম সকালবেলা। আমার একটা রুটিন আছে জীবনের। আচ্ছা। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে যাই, থ্রু আউট দ্য ইয়ার, শীত গ্রীষ্ম বর্ষা, আর আমি ঘুমোতে যাই রাত্রি 10টা পরে, আমাকে কেউ ফোনে পায় না। তো এই সকাল 6টা থেকে উঠি, তারপর তো শুটিং ফোন থাকে, কেন হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না? হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না। তো তারপর ধরুন মোটামুটি 9টা সাড়ে 9টা আমাকে কাজের জন্য বেরিয়ে যেতে হয় রোজই। তো সকাল 6টা থেকে 7টা সাড়ে 7টা, ওই 1-1.5 ঘন্টা সময়, ওটা আমার লেখার সময়। কারণ তখন আমার মনটা একদম ফ্রেশ থাকে, সব ঠিকঠাক থাকে, মাথাটাও ভালো করে কাজ করে। তারপর তো একটা অন্য জগতে ঢুকে যাই, তো সেখান থেকে আবার বেরিয়ে এসে লেখাটা খুব মুশকিল লাগে আমার। তো সেই জন্য ওই সময়টা ধার্য করা থাকেই লেখার জন্য। আমি এইখানে আপনার কথা ধরে ভাস্বরের উত্তরের পর আরেকটা কিছু জুড়ে দিই, এটা আপনার শুধু নয়, অনেকের প্রশ্ন, যে একজন অভিনয় করেন, লেখেন কি করে, গোস্ট রাইটার আছে কিনা, কাউকে দিয়ে লিখিয়ে নেন হ্যাঁ, কিনা? এটা একটা ভিডিও ছিল লাস্ট এটা ইয়ার, যে যা পারে লিখে যায়। আলিয়া যখন প্রকাশিত হ্যাঁ, হয় হ্যাঁ। ইয়ে থেকে, পত্রভারতী থেকে, তো অনেকেই একটা প্রশ্ন, মানে একটা পোস্ট করেছিলেন যে তাহলে কি ভাস্বর ঘোস্ট রাইটিং করে? আমি বলছি, তাহলে তো ভূতের সন্ধান করতে হবে এবার থেকে। হ্যাঁ, মানে ভাস্বর এই যে বললো না যে জুলাই মাসে বা তারও আগে আমাদের যে বইটা বেরোবে, সেই বইটার লেখা কিন্তু শুরু করে দিয়েছে। আরো একটা বিষয় বলি, ও কিন্তু, যে আপনারা যারা পড়বেন, ও কিন্তু খুব কম আছে যে বইগুলোর সংখ্যা, শব্দ সংখ্যা খুব বেশি হয়, ও ভীষণ শব্দ সংখ্যা মেপে করে। আমি একদম পারি না, এটা আমার বিরাট ড্রব্যাক। আমি যখন প্রথম ত্রিদীপদার সঙ্গে মিটিং করতে যাই, আমাকে ডাকেন আলিয়ার আগে, তা আমাকে বললেন যে ভাস্বর, তোমাকে একটা আমাদের উপন্যাস দিতে হবে। বললাম যে আচ্ছা ঠিক আছে, দেবো। কি দিতে পারো? আমি বললাম এই সাবজেক্ট, এই ব্যাপার, কাশ্মীরি পণ্ডিত এবং হিটলারের যে জেনোসাইড, এই দুটোকে কম্বাইন করে দুটোই তথ্য বার করে লেখা। তো এরকম একটা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দাও। তো শব্দ সংখ্যা কিরকম ভাবছো? তাহলে 25,000। না না, সে কি, লোকে তো 1 লাখ দেয় না। ওরে বাবা, আমি পারবোই না, মানে 25 থেকে বড় জোর 30 অব্দি উঠতে পারি, তারপর আমরা হাত দিয়ে বেরোবে না। বলছি সে কি, তুমি পারবে না? 40,000 দিতে? না না দাদা, আমাকে তাহলে ক্ষমা করে দিন, আমার দ্বারা আমি সেটাই বলছিলাম, যে এই যে পরপর লেখাগুলো বেরোয়, তার একটা বড় কারণ হচ্ছে বইয়ের পাতার সংখ্যা, শব্দ সংখ্যা যদি কম হয়, সেখানে 2-3টে বই একসঙ্গে, ধরুন 1 লাখ শব্দের কোনো একটা বই উপন্যাসের জায়গায় ও 3টে কিন্তু লেখা হয়ে যাচ্ছে ওখানে। আরো ভীষণ প্ল্যানিং করে থাকে, অসম্ভব লেখার ক্ষেত্রে। ওই যে লিখছে, তাও আমাকে মাঝে মধ্যে শুনিয়ে দেয়, এই এতটা লেখা এগোলো, এইভাবে শুরু করছি, ও প্রত্যেকটা মুহূর্তে শোনায়। আমি এত প্রফেশনালিজম, সত্যি কথা বলতে কি, অনেকের এখন যারা সাহিত্যিক, যারা লেখালেখি করেন, তাদের মধ্যে দেখিনি। আমি আরো প্রশ্ন চাইছি আপনারা। বাবুকে একটা প্রশ্ন করব। হুম আপনি তো বল্টু বাবু আমি পড়িনি, হুম তা নিশ্চয়ই সেটা ওই পাওয়া যাবে 528 নম্বর স্টলে। কমেডি নিশ্চয়ই তার মধ্যে যথেষ্ট আছে। হ্যাঁ। তা আপনি এই শ্রুতি নাটক বা নাটকের জগতে আসছেন না কেন? বা আপনি আমি কোনো জগতেই নেই দাদা, আমার সব জগতে আছি। হ্যাঁ, ওরা শ্রুতি নাটকে আসবে কেন? আরে শ্রুতি নাটক ওনার মধ্যে আসতেই পারে। আমাকে আপনি না, আছে। আমি বলি আপনাকে, আমাকে অনেকেই বলেছেন যে দুজনের কোনো লেখা লিখে দিতে, সেদিন রাতুরাদি বললেন, এরকম অনেকে আমায় বলেন একটু দুজনের। আমি না পারি না, মানে আমার যা মনে হয় আমি সেটাই লিখি। আমি কেউ কি বলে দিল, কোনো বিষয় বললো, তার উপর লিখতে একদম পারি না। তার ফলে অনেক কিছু, যেটা আপনি বলছেন যে কিছু নাটক হলে অনেকে হয়তো করতে পারেন, আমি পারি না। মানে এটা আমার ড্রব্যাক। আমার ভালো লাগতো তারা যদি নাটক করতে পারতেন, আমার মাথাতেই আসে না। আর একটু প্রশ্ন প্লিজ, কারো কোনো প্রশ্ন যদি থাকে। সুচিত্রা ভট্টাচার্যের ফোনের গল্পটা বলো, ফোন করেছিলেন না কোন একটা গল্প পড়ে? ও হ্যাঁ 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 হ্যাঁ, সেটা right, right. দর্শকরা শুনবে। হ্যাঁ হ্যাঁ, আমি তখন একদম লেখা শুরু করেছি। আমার তখন একটা ম্যাগাজিন ছিল আনন্দবাজার গ্রুপের, 19-20 বলে। একদম, এখন তো ডিজিটাল হয়ে গেছে, জনপ্রিয়। জনপ্রিয়। হ্যাঁ। তো ওখানে একটা গল্প আমি লিখেছিলাম। আমাদের এডিটর ছিলেন পৌলমী সেনগুপ্ত। গল্পটার নাম ছিল মানবী তোমরা।
তো সেইটা পড়ার পর সুচিত্রাদি ফোন করেছিলেন, তখন মোবাইল তো ছিলই কিন্তু ল্যান্ডলাইন একটু বেশি চলতো, আমি বলছি ধরো 2004-05 ওই সময় কথা। তো সুচিত্রাদি আমার ল্যান্ডলাইনেই ফোন করেছিলেন, আমি তো অবাক, সুচিত্রা ভট্টাচার্যকে তো মানে প্রচন্ড ভক্ত আমি চিরকালই। তো বলছেন যে ভাস্বর, আমি সুচিত্রাদি বলছি, তোমার লেখাটা পড়লাম, ভালো লাগলো, চালিয়ে যেও, ভুলভ্রান্তি তো থাকবেই, যত লিখবে তত ভালো হবে, তবে থামিও না, চালিয়ে যেও। তো ওটা কোথাও একটা গিয়ে আমার একটা মন্ত্র হয়ে থেকেছে কোথাও, যে আমি যেন লেখাটা না ছাড়ি। তবে তোমার একটা জিনিস আমি খুব পছন্দ করি, এখানে আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা পছন্দ করে না, ওই 10টা 10:30টার পর ফোন হোয়াটসঅ্যাপটা বন্ধ করে রাত্রি 11টার সময় রিহার্সাল করবো, এগুলো হয় না। মানে ওই ব্রেন, বিজ্ঞান ব্রেন বলে যে রাত্রিবেলা একটা সময় পর 9:30 পরে ব্রেনটা একটা জায়গায় স্থিতদিক হয়ে যায়, সেটা কাজ করে না যতই চেষ্টা করো। আমি খুব চেষ্টা করি যাবো, এটা হবে না কোনোদিন। এটা মানে যারা হোল নাইট রিহার্সাল করে বা হোল নাইট কাজ করে, তাদের বলতে হয় যে তারা দুপুরবেলা অন্তত 3 ঘন্টা বিশ্রাম করবে, ঘুমোবে, আদারওয়াইজ সেই ব্রেনের কাজ। এটা একটা বিজ্ঞান করা আছে, একটা বিখ্যাত পয়েন্ট কাউন্টার পয়েন্ট বলে যে বইটা আছে, সেই বইটাতে বিস্তৃতভাবে বলা আছে যে মানুষের ব্রেন কখন কাজ করে, কিভাবে কাজ করে। যে বিস্তৃত বিবরণ আছে বাংলাতে, আমাদের থিয়েটার নিয়ে কাজ যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেখানেও লেখা আছে। আমি বলা বলি এটা হয় না। আমি আমার ফোন 10:30টার সময় বন্ধ করি, মানে হোয়াটসঅ্যাপ তো নেই, ফোন এলে ধরি না, ধরবো না, আমার ইচ্ছে করে। সেটাই, ধরবো কেন, মানে আমার নিজস্ব একটা টাইম থাকবে তো, আমার সময় ঠিক করিনি, সুতরাং এটা হয় না। সুদীপের কাছে একটা প্রশ্ন, সারাদিন কাজ টাজ করবো, এ করবো, এটা আমার ছন্দের মধ্যে যাবে, সবটা বাঁধা, ওটা হয় না। মানে আমাদের থিয়েটারে একটা নিয়ম ছিল আগে, প্রচুর হোল নাইট রিহার্সাল, আমি সে বন্ধ করে দিয়েছিলাম। হোল নাইট রিহার্সাল করে যাবে না, তাই তো রিহার্সাল করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরের হয় নাকি, জীবন হয় না। সুতরাং ওটা হবে না। ওটা সবকিছুর তো একটা বিজ্ঞান আছে, অ্যারিথমেটিক আছে, অঙ্ক আছে, যে আমি কিভাবে চলবো। অনেকে দেখে রাত জেগে লেখে, আমি তো প্রচুর বিখ্যাত লেখকদের সঙ্গে মিশেছি, তার মধ্যে সুনীল মুখোপাধ্যায়। সুনীল তো 8টার পর কোনোদিন কিছু লিখতেন না। সুনীল দায় কোনোদিন আমি দেখিনি 8টার পর লিখছে না। সকাল 9টার সময় উঠে টেবিলে বসলেন, কেউ তাকে 9টা থেকে 1:30 পর্যন্ত তুলতে পারে, তারপরে আবার বিকেল 4টা থেকে। এইটা এই যে লেখার ডিসিপ্লিন, কাজের ডিসিপ্লিনটা এরকম হওয়া বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা অ্যাপ্রিশিয়েট করছি, এরকম ডিসিপ্লিন স্যারকেও তাই দেখেছি। আর এই একটা অদ্ভুত ডিসিপ্লিন লাইফ না হলে এগোনো যায় না, আমরা ওই জন্য এগোতে পারি না। আমি তুমি তো এগিয়েছো অনেকটা ভাই, না আপনি যে টাইমটা বলছেন ওই টাইমে আমাদের খাওয়া হয় না, ওই আর কি, তারপর আমাদের লেখা টেখা যাওয়া হয়, তারপরে শুরু হয়। আচ্ছা, আমি আজকে এই অধিবেশন শুরু হওয়ার আগে একটা কথা বলেছিলাম যে আমি ছোটবেলায় শুনেছিলাম যে আমার কিছু হবে না। কেন বলেছিলাম সেটা এবার বলি। আমার বাবা ভীষণ বই পড়তেন, মানে এত বই পড়তেন যে মানে বাবাকে আমি খালি কখনো বসে থাকতে দেখিনি ছোটবেলা থেকে। তো ন্যাচারালি আমার খুব রাগ হতো, বাবা আমার সঙ্গে খেলছে না, কথা বলছে না, গল্প করছে না। তো একবার বাবার হাত থেকে একটা বই নিয়ে আমি 3তলা বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তো তখনই বাবা বুঝে গিয়েছিলেন যে আমার দ্বারা পড়াশোনা ইত্যাদি কিচ্ছু হবে না জীবনে, মানে এটাই আমার বক্তব্য আর কি। কাকু এখন কি বলেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর তার আগে আমি একটা কথা একটু বলতে চাইছিলাম যে এইবার বই মেলাতে আমার 2টি বই আসছে। একটা তো বসাক থেকে, যার নাম হচ্ছে কেয়ার অফ প্ল্যানচেট। আমি প্ল্যানচেট করতে শিখেছি বাবার কাছে ছোট্টবেলা থেকে। আমি ক্লাস মোটামুটি 8-9 থেকে প্ল্যানচেট করি। এখন যে খুব নিয়মিত করা হয় তা নয়, মাঝে মাঝে করি, কিন্তু করি। তো সেই প্ল্যানচেটের উপরই একটা গল্পটা অবশ্যই কাল্পনিক গল্প। আর আরেকটা বই যেটা পত্রভারতী থেকে অলরেডি ওরা জানুয়ারি মাসে বার করে দিয়েছে, বাট তোমার বই মেলাতে অ্যাভেলেবল থাকবে, সেই বইটার নাম কাঁচের স্বর্গ। এটা পুরোটাই কাশ্মীরকে কেন্দ্র করে, তার সঙ্গে একটা কলকাতার কানেকশনও আছে। কিরকম, মানে এই কদিন আগে আমরা একটা ঘটনা কাগজে পড়ছিলাম যে কলকাতায় জঙ্গি ইত্যাদি তারা লুকিয়ে থাকে, বিভিন্ন জায়গা থেকে বার করা হয়। তো আমার সবসময় এটা মনে হতো যে কলকাতায় কেন কোনো বিস্ফোরণ হয় না, কেন কিছু হয় না, কলকাতা কি তাহলে সেফ প্যাসেজ এদের জন্য, টেররিস্টদের জন্য? এটা বারবার মনে হতো। সেই মনে হওয়া থেকে আমার এই বইটা লেখা কাঁচের স্বর্গ। লেখার পরে দেখলাম এই ঘটনাটা ঘটে গেল। তা ভাবলাম লোকে কি আমায় ধরে নিয়ে যাবে যে আমি আগে থেকে জানতাম যেখানে জঙ্গিরা লুকিয়ে থাকে। তো
কিন্তু কাঁচের স্বর্গে শুধু এটা নয়, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে শ্রীনগরে একজন ভদ্রলোক ছিলেন হাবিবুল্লাহ খান। উনি ওখানে ধরুন ওই 1989 থেকে আর 2017-18 অবধি যত মিলিটেন্টস ধরা পড়তো, যারা মারা যেত এনকাউন্টারে, তাদের উনি কবর দিতেন। একমাত্র তাদেরই কবর দিতেন, আর কোনো সাধারণ মানুষকে কবর দিতেন না। তো এর খোঁজ করতে করতে আমার হঠাৎ মনে হয় যে এটা কেন, মানে কেন উনি সাধারণ মানুষকে কবর দিতেন না, কেন শুধু ওদেরই কবর দিতেন। তো কাঁচের স্বর্গর একটা বড় ভূমিকা, মানে ওনার একটা বড় ভূমিকা আছে হাবিব খানের, এবং আরেকজন টেররিস্টেরও ভূমিকা আছে, যে ড্রেডেড টেররিস্ট, আমি নাম বলছি না, অবশ্যই তার নামটা আমি অন্যরকম ভাবে ওখানে লিখেছি, কিন্তু সে কি করে টেররিস্ট হলো? সে ছিল একটা অত্যন্ত মেধাবী ছাত্র, এবং আমার নিজে চোখে দেখা যে ওখানে সাধারণ মানুষ যারা থাকে তারা কিন্তু প্রতি মুহূর্তে প্রতিদিন কিভাবে হেকল্ড হয় সবার কাছে, তো মানে পুলিশের কাছে। তো সেটা আমার দেখা, সেখান থেকে কাঁচের স্বর্গের নির্মাণ। খুব ভালো, পরপর লিস্ট করে নিয়েছেন। একটু প্লিজ পড়বেন, আশা করি ভালো লাগবে, কারণ অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। আবার বলছি, স্টল নাম্বার কিন্তু 528 আর 403, এছাড়া পত্র ভারতে বা অন্য ওখানে তো পাওয়া আমার যায়। একটা কথা বলার আছে, আমি হ্যাঁ, যে কটা লেখা পড়েছি আপনার এখন অবধি, ছোট গল্প এবং উপন্যাস সহ, আমি সব ক্ষেত্রেই দেখেছি একটা সুপার ন্যাচারাল পাওয়ার বলবো বা একটা আনন্যাচারালি ওই শেষ করা, যেটা অলৌকিক বলতে পারি, এই একটা ফ্লেভার রেখে আপনি শেষ করেন। মানে এর প্রতি কি টান আলাদা কিছু আছে, না এটা দর্শকের কৌতূহলটা জিয়ে রাখার জন্য? টান আছে। আসলে আমি যখন প্ল্যানচেট করেছি ছোটবেলা থেকে, অনেক কিছু মানে অনেকেই অনেক করেছেন প্ল্যানচেট, অনেক বই লিখে গেছেন তার উপর, কিন্তু আমার ওই পৃথিবীটা সম্পর্কে ভীষণ আগ্রহ, যে মারা যাওয়ার পর কি হয়, সবারই আগ্রহ আছে। আমি আমার অনেক কাছের মানুষদের আমার হাতের মধ্যে তারা মারা গেছেন, এবং মারা যাওয়ার সময় তারা কিভাবে রিয়াক্ট করেছেন সেগুলো আমার সব দেখা। তো যার জন্য আমি ওই জগৎ, হ্যাঁ মাঝে মাঝে, খুব কম, বেশি করা উচিত নয়। তো ওই জন্যই সুস্মিতা দি, হ্যাঁ আমি যেতে পারি কখনো প্ল্যানচেট করলে? হ্যাঁ, আমার কিন্তু খুব আগ্রহ আছে, যদি শুনি অবশ্যই। যাবে বিষয়। তো ওইখান থেকে প্ল্যানচেট করতে হবে। থিওসফিক সোসাইটি যে ছিল, কে করতে জানো? রবীন্দ্রনাথ তো করেছেন। আচ্ছা, তারপরে না, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অশোক বন্দ্যোপাধ্যায়, যোগেশ দত্ত একই দিনে এক জায়গায় থাকতেন ওরা, পূর্ণদাস রোডে। ওরা রাত্রিবেলা প্ল্যানচেট করতেন, হ্যাঁ, তিনজনে মিলে ডাকতেন। আমি বাড়িতে ছিলাম একবার, দেবুদার বাড়িতে থাকতাম, পরপর বাড়ি, দেবুদার বাড়ি নিজে থাকতো যোগেশ দত্ত, পাশের বাড়িতে অশোক বন্দ্যোপাধ্যায়। তা একদিন আমাকে দেবুদা বা অশোক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মনে হয় আত্মার খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়ে আসতে, ওটা অন্য ডাইমেনশনে থাকে, তো সেখান থেকে আমরা মোমবাতি জ্বালিয়ে করে। মোমবাতির প্রয়োজন নেই, করতেই পারে। আসলে আমার অন্ধকার ঘর করে মোমবাতি, আমরা ছোটবেলায় করেছি। আচ্ছা, মানে আমি জানি না, আমি ছিলাম একবার, আমার আগ্রহ পাইনি বা যে কোনো কারণে, কিন্তু যাই হোক, মানে অনেকেই করে। তো অমিতাভ বচ্চনের বিখ্যাত বই আছে রবীন্দ্রনাথের পরলোক চর্চা, স্যার সত্যজিৎ রায় করতেন? আমি জানি না সত্যি দেওয়ার সময় ছিল কিনা, মনে হয় না। শুনেছি সত্যজিৎ রায় করতেন। তো সুস্মিতাপতি, আপনি যেটা বললেন যে একটু সুপার ন্যাচারাল বা একটু অলৌকিক কিছু, আমি অনেক কিছু ফেস করেছি জীবনে এরকম, মানে অলৌকিক অনেক কিছু, সেগুলো আমার মনে হয় লেখার মধ্যে একটু যদি দর্শকের মানে পাঠকের কাছে পৌঁছয়, সেই জন্যই লেখা আরম্ভ হবে। প্রত্যেকটা লেখায় একটা টাচটা থাকে, একটু থাকে, প্রত্যেকটা না হলেও বেশ কিছুটাতেই থাকে। বিখ্যাত যেগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, যেরকম টাইম ট্রাভেল ছিল, যেরকম সিয়ান্স নিয়ে কথা বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক, বা আগন্তুক যে ছোট গল্পটা, ওটার মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মৃত্যুদূত এসেছে নিতে, হ্যাঁ। আমি এবারে ক্লোজ করি, একদম শেষে ভাস্বরের গানের সঙ্গে সঙ্গে খুব বেশি বেশি আসবো। হ্যাঁ, না সময়, আমাকে সময় দেখতে হয়। আমরা সবসময় বলি, এবারেও যেমন আমরা ঠিক করেছিলাম যে কি হয়, বইমেলার সময় না আমরা কিছু একটু গিফট দিতে পছন্দ করি। তো আমরা ঠিক করেছিলাম ভাস্বরের 3টে বই একসঙ্গে আমাদের কিনলে হয়তো একটা চটের ব্যাগ দেবো, এরকম কিছু একটা। কথাটা খুব মানে খুব খিলো মনে হবে, কিন্তু সেক্ষেত্রে যদি আমি সুস্মিতার কথাটা বলে মনে করতো যে এতগুলো বই কিনলে ভাস্বরের সঙ্গে প্ল্যানচেট করার সুযোগ আছে, সেটা বোধ হয় আরো বেশি লোকে নিতে পারত। হ্যাঁ, আমি সেটা বললাম, হঠাৎ করে আমার মনে হলো যে এটা এত মানুষের মনের মধ্যে, হ্যাঁ এত মানুষের মনের মধ্যে কোথায় এই বিষয়টা রয়েছে। হ্যাঁ, না ওর কেন প্ল্যানচেট বেরোচ্ছে, বসার থেকে বেরোচ্ছে, আমরা থাকবো, বইটা নেবেন,
রহস্য ধর্মী বই প্ল্যানচেট নিয়ে, এবং বাকি বইগুলো নেবেন, লিস্ট করে রাখুন। আমরা শেষ করব আসল গানের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আমি একটা 4টে লাইন গান শুনিয়ে দিচ্ছি, কাশ্মীরি গান। একটু মিনিংটা বলে দিই যে গানের মানে হচ্ছে যে আমি মানে আমি এই ধরিত্রী, তুমি আকাশ, আমাদের দুজনের যে প্রেমের সম্পর্ক, প্রেমের কাহিনী, সেটা যেন সবার সামনে প্রকাশ না পায়, সেটা তুমি তোমার ভালোবাসা চাদরতেই ঢেকে রাখো। এটাই হচ্ছে গানের মানে। बचा से जमीन ते सूझुक आसमाने, बचा से जमीन ते सूझुक आसमाने, सीरा से छूक सरपोश, बचा से नियामत सीमे ज़माने, शाव म्योंदा नहीं पोश, मेहकर से कीत पुष दसवाने, छाव म्योंदा नहीं पोश। थैंक यू। আজকের আখর কথা শেষ করব। প্রভা কৈতন ফাউন্ডেশন, পূর্ব পশ্চিম নাটকের দল এবং সৌমিত্র মিত্র স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এসছেন প্রত্যেককে ভালোবাসা। সৈফুল্লাহ অনেক অনেক ভালোবাসা। আবার নিশ্চয়ই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। একটা অত্যন্ত ভালো মানুষ, এবং তার সঙ্গে আমার এত দিনের আলাপ, আমি এটুকু এনজয় করি আপনার সামনে। একদম একদম, আমরা সবাই এনজয় করি। ভালো থাকবেন। আবার আখর কথার পরবর্তী অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই আসবেন। ধন্যবাদ। সকলকে পূর্ব পশ্চিমের পক্ষ থেকেও ধন্যবাদ, প্রভা কৈতন ফাউন্ডেশনের পক্ষ থেকেও। খুব সুন্দর একটা আলোচনা হলো, সবাই মিলে কথা বলা হলো আর কি। ওদের কথার মাঝে মাঝে আমরা অনেক কথা বললাম, জানলাম। প্রতি মাসে আমাদের এরকম একটা অনুষ্ঠান হয়। আগামী মাসে যেটা হবে আবার ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। আমরা বিশেষ ধন্যবাদ জানাবো ভাস্করকে, আবার সুদীপকে। সুদীপ অনেক মার্কেটিংও করে নিল, প্রকাশক তো। ধন্যবাদ সবাইকে।